এর ভিডিও আছেন আজকে আলোচনা করব তা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য আমাদেরকে জানতে হবে যে লিনিয়ার ইকুয়েশন কি। লিনিয়ার হচ্ছে যে ইকুয়েশনের মধ্যে ব্যবহৃত সকল ভেরিয়েবলের ডিগ্রি বা পাওয়ার হবে 1, তাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। আমরা যদি এই তিনটে লিনিয়ার ইকুয়েশনের কথা চিন্তা করি, ধরেন আমাদের এখান থেকে এক্স ওয়াই জেড বা ভেরিয়েবলগুলোর মান নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব, একটা হচ্ছে ক্র্যামারস রুল, একটা হচ্ছে গেসিয়াস ইমুলেশন মেথড। তো আমরা আজকে জাস্ট বেসিক নিয়ে আলোচনা করব। এর জন্য আমাদেরকে জানতে হবে যে কিভাবে ইকুয়েশন থেকে আসলে ম্যাট্রিক্স ফরম্যাট তৈরি করতে হয়। ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ফরম্যাট তৈরি করার পদ্ধতি হচ্ছে আমাদেরকে প্রথমে তাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স গঠন করতে হবে, তার সাথে আমাদেরকে ভেরিয়েবল ম্যাট্রিক্স থেকে গুণ করতে হবে এবং ইজিক্যাল টু আমরা যে ইকুয়েশনের ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো দিয়ে গঠিত ম্যাট্রিক্সের সমান লিখতে হবে। এটা হচ্ছে একটা ইকুয়েশন থেকে একটা ম্যাট্রিক্স ফরম্যাট তৈরি করা। অর্থাৎ যখন আপনার কাছে ইকুয়েশন দেওয়া থাকবে এবং বলবে আননোন ভেরিয়েবলগুলোর মান ক্র্যামারস রুল অথবা গেসিয়াস ইমুলেশন মেথডে সলভ করার জন্য, তখন আপনি এই পদ্ধতিটা ব্যবহার করবেন, অর্থাৎ ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ফরম্যাট আনবেন। আমরা যদি এ দ্বারা বোঝানো হচ্ছে কিনা আসলে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং এক্স হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স আর বি হচ্ছে আমাদের ইকুয়েশনের যে ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো দিয়ে তৈরি করা একটা ম্যাট্রিক্স। আমরা যদি এ বা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা তৈরি করি, সেক্ষেত্রে মনে রাখবেন ইকুয়েশনের অর্থাৎ ফার্স্ট ইকুয়েশন দ্বারা তৈরি হবে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো, যেখানে আমরা R1 বোঝাচ্ছি, এবং 2 নাম্বার ইকুয়েশন দ্বারা তৈরি হবে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রো, যেখানে আমরা R2 বলছি, এবং থার্ড নাম্বার ইকুয়েশন দ্বারা তৈরি হবে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের থার্ড রো। এইভাবে যদি আরো ইকুয়েশন থাকতো এবং তাহলে আমাদের আরো রো সৃষ্টি হতো, অর্থাৎ যতগুলো ইকুয়েশন থাকবে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ততগুলো রো হবে। এবং মনে রাখবেন কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম হবে আমাদের উক্ত ইকুয়েশনের ফার্স্ট ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট। যেহেতু এখানে এক্স হচ্ছে আমাদের এই ইকুয়েশনগুলোর ফার্স্ট ভেরিয়েবল, তাই আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের যে ফার্স্ট কলাম হবে তার এলিমেন্ট হবে এই এক্স ভেরিয়েবলের যে কোএফিশিয়েন্ট রয়েছে সেগুলো নিয়ে, যেমন হচ্ছে a1, a2 এবং a3। একইভাবে y যেহেতু হচ্ছে আমাদের সেকেন্ড ভেরিয়েবল এই ইকুয়েশনগুলোর ক্ষেত্রে, তাই y এর কোএফিশিয়েন্ট দিয়ে আমাদের যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা গঠন হবে তার সেকেন্ড কলাম হবে। তো সেগুলো হবে b1, b2 এবং b3। এইভাবে আমরা z দ্বারা থার্ড কলাম গঠন করব, সেগুলো হচ্ছে c1, c2 এবং c3। এটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করার ফরম্যাট। এবং মনে রাখবেন যদি আমাদের কাছে আরো ভেরিয়েবল থাকতো তাহলে কিন্তু আমাদের আরো কলাম সৃষ্টি হতো। আচ্ছা, এবার যদি আমরা এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা গঠন করি, জন্য আমি এটাকে সাইডে নিচ্ছি। মনে রাখবেন ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স তৈরি করার ফরম্যাট কিন্তু এটাই। তো প্রথমে আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা তৈরি করব। আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে, যেহেতু ফার্স্ট ইকুয়েশন থেকে ফার্স্ট রো ভেরিয়েবলগুলোর সহগ নিয়ে a1, b1, c1, a2, b2 এবং c2। একইভাবে a3, b3 এবং c3। এবং এর সাথে আমাদের ভেরিয়েবলগুলোকে নিয়ে একটা কলাম ম্যাট্রিক্স তৈরি করতে হবে, যাকে আমরা গুণ করব। কেন কলাম ম্যাট্রিক্স গঠন করছি, এর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে যদি আমরা রো ম্যাট্রিক্স বা অন্য কোনো ম্যাট্রিক্স আসলে তৈরি করতাম তাহলে কিন্তু ওই ম্যাট্রিক্সের সাথে বা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে আসলে আমাদের ভেরিয়েবল ম্যাট্রিক্সটাকে গুণই করা যেত না। কারণ আমরা জানি কি যে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, যেহেতু এখানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স, তাই ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কলাম সংখ্যা সমান সমান, হ্যাঁ, কলাম সংখ্যা আমরা এখানে সি দ্বারা প্রকাশ করছি, সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে, তাহলে কেবল গুণ করা যাবে। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স গুণের কন্ডিশন। তাই আমরা এই ভেরিয়েবলগুলো দিয়ে একটা কলাম ম্যাট্রিক্স গঠন করব এবং আমাদের যে ইকুয়েশনের ভ্যালু থাকবে সেটা দিয়ে আমাদের বি ম্যাট্রিক্সটা গঠন করতে হবে। এই ক্ষেত্রে ইকুয়েশন ভ্যালুগুলো হচ্ছে d1, d2 এবং d3। এটা হচ্ছে একটা ইকুয়েশন, যদি আমাদের কাছে যদি তিনটে ইকুয়েশন বা চারটে ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশন থেকে প্রথমে আমরা সবগুলো জিনিসকে আগে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে আসব।
এরপরে আমরা দেখব কিভাবে অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করতে হয়। এই ক্ষেত্রে অগমেন্টেড ম্যাট্রিক্সটা হবে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্স এবং আমাদের যে ইকুয়েশনের ভ্যালু রয়েছে সেই ভ্যালু দ্বারা গঠিত বি ম্যাট্রিক্সের সমন্বয়ে আমাদেরকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করতে হবে, এবং যার বাম পাশে থাকবে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং ডান পাশে থাকবে আমাদের হচ্ছে ইকুয়েশনের ভ্যালুগুলো দ্বারা যে গঠিত ম্যাট্রিক্সটা রয়েছে অর্থাৎ বি ম্যাট্রিক্সটা। তো আমরা যদি এই ক্ষেত্রে গঠন করি তাহলে সেটা হবে এরকম A1 B1 C1। আমরা প্রথমে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলো লিখছি A2 B2 C2 A3 B3 এবং C3, এবং ফার্স্ট রোর সাথে কিন্তু আমাদের যে ইকুয়েশন ভ্যালুগুলো দিয়ে গঠিত ম্যাট্রিক্স রয়েছে তার ফার্স্ট রো যাবে, যেমন ধর D1 যেহেতু এখানে ফার্স্ট রো ছিল, D2 ছিল হচ্ছে সেকেন্ড রো এবং D3 ছিল থার্ড রো। ফার্স্ট রোর সাথে ফার্স্ট রো, সেকেন্ড রোর সাথে সেকেন্ড রো, থার্ড রোর সাথে থার্ড রো। এটাই হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হোমোজিনিয়াস সিস্টেম কি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে মনে রাখবেন যেই ইকুয়েশনের ভ্যালু হবে শূন্য, আসলে ইকুয়েশন গুলো দ্বারা তৈরিকৃত যে ম্যাট্রিক্স সেটাই হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম। যেমন ধরেন আমরা এ কি জানি, এ হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং এক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল গুলো দ্বারা যে গঠিত ম্যাট্রিক্স, তার ভ্যালু হবে জিরো ম্যাট্রিক্স। অর্থাৎ হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে আমাদের বি ম্যাট্রিক্সটা হবে জিরো ম্যাট্রিক্স। অর্থাৎ ইকুয়েশনগুলোর ভ্যালু বা কনস্ট্যান্টের ভ্যালু থাকবে হচ্ছে শূন্য। এরপর যদি আমরা নন হোমোজিনিয়াস সিস্টেমের কথা চিন্তা করি, আমাদের কাছে রয়েছে নন হোমোজিনিয়াস সিস্টেম। সেই ক্ষেত্রে মনে রাখবেন আমাদের ইকুয়েশনের ভ্যালু শূন্য হবে না, অর্থাৎ আমাদের বি ম্যাট্রিক্সের ভ্যালু জিরো ভেক্টর হবে, সরি জিরো ম্যাট্রিক্স হবে না। সেই ক্ষেত্রে আমরা যদি ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসি তাহলে সেটা এরকম হবে। অর্থাৎ এখানে বি ম্যাট্রিক্সের একটা মান থাকবে। আমরা যদি দুটো উদাহরণ দেখি, ধরেন হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ দেখি, হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে ধরেন একটা উদাহরণ হচ্ছে 3x plus 7y is equal to 3z is equal to 4t is equal to 0। এখানে চারটা ভেরিয়েবল রয়েছে, t কিন্তু এখানে ভেরিয়েবল। এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশনের উদাহরণ, হোমোজিনিয়াস সিস্টেমের উদাহরণ। এবং আমরা যে একটা নন হোমোজিনিয়াস সিস্টেমের উদাহরণ দেখি, আসলে আমরা প্রথমে যে জিনিসগুলো দেখেছি প্রত্যেকটাই নন হোমোজিনিয়াস, এখানে D1 D2 এবং D3 ভ্যালু ছিল। তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমাদের কাছে একটা ইকুয়েশন রয়েছে x plus 2y plus 7z is equal to 6। অর্থাৎ এখানে is equal to 0 হওয়া যাবে না, এটা হচ্ছে নন হোমোজিনিয়াস এর কন্ডিশন। এবার আমরা একটা ইকুয়েশন থেকে ফ্রি ভেরিয়েবল এবং ফান্ডামেন্টাল ভেরিয়েবল সেপারেট করব। ধরেন আমাদের কাছে এরকম দুটি ইকুয়েশন দেওয়া রয়েছে, ইকুয়েশনগুলো হচ্ছে x plus 2y minus 2 is equal to 4, এবং আরেকটা ইকুয়েশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2x minus 4y এবং is equal to হচ্ছে 5। ধরেন এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি এবং এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি। এখন আমাদের প্রথম কাজ হবে ওই ইকুয়েশন থেকে আমাদেরকে অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করা। আমরা জানি যে একটা ইকুয়েশন থেকে কিভাবে অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করতে হয়, সেটা হয় আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং মনে রাখবেন আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং আমাদের ইকুয়েশনের ভ্যালুগুলো দিয়ে গঠিত যে বি ম্যাট্রিক্সটা রয়েছে সেই দুইটা ম্যাট্রিক্সের সমন্বয়ে আমাদেরকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করতে হবে। এক্ষেত্রে যদি আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা গঠন করি তাহলে আমরা পাচ্ছি যেহেতু x এর সহগ 1, y এর সহগ হচ্ছে 2 এবং z এর সহগ হচ্ছে
সরি এটা জেড, এটা 2 না, সরি এটা হবে জেড, এবং জেড এর সহগ হচ্ছে -1। এরপর সেকেন্ড রো এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে -4 এবং z এর সহগ হচ্ছে 0। এবং আমাদের বি ম্যাট্রিক্সটার কথা যদি চিন্তা করি, আমরা জানি ফার্স্ট ইকুয়েশনের বিলো থেকে আমাদের ফার্স্ট রো গঠিত হয়, তাই এখানে ফার্স্ট রো হবে 4 এবং সেকেন্ড ইকুয়েশন থেকে সেকেন্ড রো, তাই সেকেন্ড ইকুয়েশনের বিলো হচ্ছে 5, যা দ্বারা বি ম্যাট্রিক্সের সেকেন্ড রো গঠিত হবে। তো এটা হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। এবার আমাদের নেক্সট স্টেপ হবে ওই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে নিয়ে যাওয়া। আমি পূর্বের ভিডিওতে ব্যাখ্যা করেছি যে কিভাবে ইসিলন ফর্ম গঠন করতে হয়। তো কেউ যদি এই জিনিসটা না জানেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটা আগে দেখবেন, তাহলে আপনি কিভাবে একটা ম্যাট্রিক্সকে ইসিলন ফর্মে নিয়ে যেতে হয় সেই জিনিসটা জানতে পারবেন। আচ্ছা, আমরা যদি ওই ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি 1 2, যেহেতু ফার্স্ট রো অলরেডি ইসিলন ফর্মেই রয়েছে তাই আমি এখানে আর কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, 4 এবং সেকেন্ড রো চেঞ্জ করার পর আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে 0 8 2 এবং -3। এখন আপনাকে এই ইসিলন ফর্মে নিয়ে যাওয়ার পর ওই ম্যাট্রিক্সটার অর্থাৎ অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার জন্য আমরা পিভট এলিমেন্টগুলোকে চিহ্নিত করব। তো আমরা যদি অনেকটা কালার দিয়ে পিভট এলিমেন্টগুলোকে চিহ্নিত করি, ফার্স্ট রো এর পিভট এলিমেন্ট হচ্ছে 1 এবং সেকেন্ড রো এর পিভট এলিমেন্ট হচ্ছে 8। এই দুটো হচ্ছে পিভট এলিমেন্ট এবং পিভট এলিমেন্টের সংখ্যাই তো আসলে র্যাঙ্ক হয়। তো আমরা যদি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক লিখি তাহলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে 2। এবং আমাদের আমাদের আননোন ভেরিয়েবলের সংখ্যা কত ছিল? আমাদের আননোন ভেরিয়েবলের সংখ্যা, যাকে আমরা n দিয়ে ডিনোট করব, সেটা ছিল হচ্ছে 3, কারণ আমরা x y z ছিল আমাদের আননোন ভেরিয়েবল এবং x y z মিলে হচ্ছে 3টা। এরপর আপনি যখন ফি ভেরিয়েবল আছে কিনা সেই জিনিসটা বুঝবেন, সেটা বোঝা যায় এইভাবে, যদি র্যাঙ্কের সংখ্যা সমান আননোন ভেরিয়েবলের সংখ্যা হয়, যদি র্যাঙ্ক নাম্বার ইজ ইকুয়াল টু আননোন ভেরিয়েবল হয়, তাহলে মনে রাখবেন এখানে ফি ভেরিয়েবল হচ্ছে 0, অর্থাৎ এখানে কোনো ফি ভেরিয়েবল নেই। কিন্তু যদি আমাদের র্যাঙ্ক নাম্বার অপেক্ষা আননোন ভেরিয়েবলের সংখ্যা বেশি হয়, তাহলে মনে রাখবেন এখানে ফি ভেরিয়েবল রয়েছে, এবং সেটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তো সেখানে ফি ভেরিয়েবল থাকবে এবং সেই ফ্রি ভেরিয়েবলের সংখ্যা আমরা এইভাবে নির্ণয় করব, n মাইনাস অর্থাৎ আমাদের আননোন ভেরিয়েবলের সংখ্যা বিয়োগ আমাদের এই অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সংখ্যা। আচ্ছা, এবার আমরা আমাদের যে ম্যাট্রিক্সটা রয়েছে অর্থাৎ এই ম্যাট্রিক্সটার ফ্রি ভেরিয়েবল এবং ফান্ডামেন্টাল ভেরিয়েবলকে আলাদা করব। মনে রাখবেন ফ্রি ভেরিয়েবল হবে সেই ভেরিয়েবলগুলো যেই ভেরিয়েবলগুলোর কোনো পিভট এলিমেন্ট থাকবে না। আমরা জানি যে এখানে ফার্স্ট যে কলাম সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনগুলো থাকবে তার ফার্স্ট ভেরিয়েবল দিয়ে গঠিত হয়, সেকেন্ড কলাম সেকেন্ড ভেরিয়েবল দিয়ে গঠিত হয় এবং থার্ড কলাম থার্ড ভেরিয়েবল দিয়ে গঠিত হয়। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু চিন্তা করবেন, অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিন্তা করার দরকার নেই। অর্থাৎ আপনার যে বি ম্যাট্রিক্সটা রয়েছে সেখানে না, শুধুমাত্র কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যেটা বা কোএফিশিয়েন্টগুলো দিয়ে যে তৈরি ম্যাট্রিক্সটা রয়েছে সেই জায়গায় চিন্তা করবেন। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কলাম হচ্ছে এটা, যেটা হচ্ছে 1 0 এবং যেটা হচ্ছে x এর কলাম। তো এই ক্ষেত্রে x এর তো একটা পিভট এলিমেন্ট আমরা পেয়েছি, তাই x হচ্ছে আমাদের একটা পিভট এলিমেন্ট যুক্ত ভেরিয়েবল। আর y এর ক্ষেত্রেও কিন্তু সেম, তারও কিন্তু পিভট যুক্ত একটা এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে 8। কিন্তু দেখুন z এর কিন্তু কোনো পিভট যুক্ত এলিমেন্ট নেই, সে কিন্তু এখানে একা। এই ক্ষেত্রে যেই ভেরিয়েবলটার কোনো পিভট যুক্ত এলিমেন্ট থাকবে না সেটাই হচ্ছে আমাদের ফ্রি ভেরিয়েবল। অর্থাৎ ফ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে মনে রাখবেন ইসিলন ফর্মে নিয়ে যাওয়ার পর তার কোনো পিভট যুক্ত এলিমেন্ট থাকবে না। এবং ফান্ডামেন্টাল ভেরিয়েবলের ক্ষেত্রে মনে রাখবেন, আমরা যদি এখানে লিখি ভেরিয়েবল, এবং ফান্ডামেন্টাল ভেরিয়েবলের ক্ষেত্রে অবশ্যই পিভট যুক্ত এলিমেন্ট থাকবে। অর্থাৎ যেই সব ভেরিয়েবলের পিভট যুক্ত এলিমেন্ট থাকবে তাদেরকে বলবো আমরা ফান্ডামেন্টাল ভেরিয়েবল, এবং যেই সব ভেরিয়েবলের পিভট যুক্ত এলিমেন্ট থাকবে না তাদেরকে বলবো আমরা ফ্রি ভেরিয়েবল। এবং এই সংখ্যাটা নির্ণয় করা হয় এইভাবে যে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং
আমাদের আননোন ভেরিয়েবল যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ফ্রি ভেরিয়েবল থাকবে না, অর্থাৎ সবগুলো ভেরিয়েবলের কিন্তু তখন ফান্ডামেন্টাল ভেরিয়েবল হয়ে যাবে। আর যদি আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং আননোন ভেরিয়েবলের সংখ্যা সমান না হয়, অর্থাৎ আননোন ভেরিয়েবলের সংখ্যা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে মনে রাখবেন আমাদের ফ্রি ভেরিয়েবল থাকবে, এবং যার সংখ্যাটা এইভাবে নির্ণয় করা হয় আননোন ভেরিয়েবলের সংখ্যা থেকে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্কে বিয়োগ করার মাধ্যমে আমরা ফ্রি ভেরিয়েবলের সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন যদি আমরা এই ক্ষেত্রে চিন্তা করতাম, এই ক্ষেত্রে আমাদের র্যাঙ্ক হচ্ছে 2, কারণ এখানে দুইটা পিভট এলিমেন্ট রয়েছে, এবং আমাদের আননোন ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে 3, কারণ এখানে তিনটা চলক রয়েছে এক্স ওয়াই জেড। তো আমরা যদি 3 - 2 করতাম, যেটা হচ্ছে 1, অর্থাৎ এখানে একটি ফ্রি ভেরিয়েবল রয়েছে যেটা হচ্ছে জেড। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কোনো একটা লিনিয়ার ইকুয়েশন বা অনেকগুলো লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে, সেই লিনিয়ার ইকুয়েশনটা আসলে কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট। আমরা প্রথমে এই ইকুয়েশনগুলোকে সিস্টেম অফ ইকুয়েশনে নিব, অর্থাৎ আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে গঠন করব। তারপর আমরা চেক করব যদি এটা ইনকনসিস্টেন্ট হয়, অর্থাৎ এর জন্য আমাদেরকে একটা উপপাদ্যের সাহায্য নিতে হবে। আমি পূর্বে সেই উপপাদ্যটাকে ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে রুশের উপপাদ্য। এখানে আপনি চেক করবেন যে জিনিসটা, সেটা হচ্ছে এই আর দ্বারা আমরা র্যাঙ্ক বোঝাচ্ছি, এবং এ হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এবং আর হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক। যদি সেটা আমাদের যে অগমেন্টেড ম্যাট্রিক্স থাকবে তার সমান না হয়, যদি সমান না হয় তাহলে সেটা হবে ইনকনসিস্টেন্স। এই কন্ডিশনগুলো খুবই জরুরি, কারণ এর মাধ্যমে আপনি আসলে আপনার যে সিস্টেমটা থাকবে লিনিয়ার সিস্টেমটা তার সমাধান বের করবেন, সেটা হবে ইনকনসিস্টেন্স। সরি, এখানে ই হবে, এবং ইনকনসিস্টেন্সের ক্ষেত্রে কোনো ধরনের সলিউশন থাকবে না, অর্থাৎ সেখানে কোনো ধরনের সলিউশন থাকবে না। এটা যদি হয় আমাদের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা যদি ইনকনসিস্টেন্স হয়, এবং সেটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা প্রথমে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করব, এবং এরপর আমাদের যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা থাকবে তার র্যাঙ্ক নির্ণয় করব। যদি দুইটা র্যাঙ্ক সমান না হয়, তখন আমরা বলে দিতে পারবো যে এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, তাই এর কোনো সলিউশন থাকবে না। এরপর ধরেন এবার আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক যা পেয়েছি সেটা যদি আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে আমাদের সিস্টেমটা হবে কনসিস্টেন্ট। এবং এবার দেখুন, সিস্টেমটা যখন কনসিস্টেন্ট তখন কিন্তু তার সলিউশন থাকবে, কিন্তু তার সলিউশন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইউনিক সলিউশন, আরেকটা হতে পারে ইনফাইনাইট সলিউশন। আচ্ছা, কখন আমরা ইউনিট সলিউশন পাবো? যখন এইটা সমান সমান আমাদের আননোন ভেরিয়েবল সংখ্যা সমান হবে, তখন আমরা সেটা থেকে ইউনিক সলিউশন পাবো। আগে তো এটা কনসিস্টেন্স হবে, কারণ হচ্ছে এখানে দুইটা র্যাঙ্ক নাম্বার সেম, সেটা হচ্ছে কনসিস্টেন্স। পাশাপাশি আমরা একটা ইউনিক সলিউশন পাবো। এরপর যদি ধরেন এরকম হয় যে আমাদের এ ম্যাট্রিক্স, অর্থাৎ আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং আমাদের যে অগমেন্টেড ম্যাট্রিক্স রয়েছে তার র্যাঙ্ক সমান, কিন্তু আমাদের যে আননোন ভেরিয়েবল রয়েছে তার সংখ্যা সমান না, যদি আমাদের এক্ষেত্রে আননোন ভেরিয়েবলের সংখ্যা বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা কনসিস্টেন্ট, সেটা তো এখান থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু আমাদের এই সিস্টেমের যে ইকুয়েশনের যে সমাধান হবে সেটা হবে ইনফাইনিট। সেই সমাধানটা হবে ইনফাইনিট সলিউশন। ইনফাইনিট সলিউশন, সরি সলিউশন তো এরকমই এনি, সরি একটু বলছিল। আচ্ছা, এটা হচ্ছে ইনফাইনিট সলিউশনের ক্ষেত্রে। তো এখানে দেখুন আমি দুইটা ফরম্যাট লিখে দিয়েছি, যে একটা হচ্ছে ইউনিক সলিউশন, একটা হচ্ছে ইনফাইনিট সলিউশন। পরবর্তী ভিডিওতে যখন আমরা
এই সিস্টেমগুলো সমাধান করব, সেক্ষেত্রে এই কন্ডিশনগুলো অনেক ক্ষেত্রে আপনাকে সরাসরি চেক করার কথা বলবে যে এই সিস্টেমটা কি কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট, কনসিস্টেন্ট হলে কি সেটা ইউনিক সলিউশন পাওয়া যাবে নাকি ইনভ্যালিড সলিউশন পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আপনি রুশের উপপাদ্য রয়েছে সেই উপপাদ্য অনুযায়ী এই জিনিসটা পর্যালোচনা করবেন। আমি যদি আরেকবার এই জিনিসটা সামারি করি, সেটা হচ্ছে এরকম: রুশের উপপাদ্য অনুযায়ী প্রথমে আপনি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করবেন। সেই র্যাঙ্কের সমান যদি আপনার অগমেন্টেড ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দ্বারা যে সংযোগে আপনার একটা অগমেন্টেড ম্যাট্রিক্স পাবেন, তার র্যাঙ্ক যদি সমান না হয় তাহলে আপনি প্রথমেই বলে দিবেন যেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, যার কোনো সলিউশন থাকবে না। এরপর যদি আপনার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর র্যাঙ্কের সমান আপনার অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়, তখন আপনি চেক করবেন যদি সেটা, হ্যাঁ, এটা প্রথম হচ্ছে আপনার কনসিস্টেন্ট হয়েছে সেই জিনিসটা প্রমাণিত। এরপর যদি সেটা আননোন ভেরিয়েবলের সমান হয় তাহলে আমরা সেখান থেকে ইউনিক সলিউশন পাবো। আর যদি সেটা আননোন ভেরিয়েবল থেকে কম হয় অর্থাৎ আননোন ভেরিয়েবলের সংখ্যা বেশি হয় তাহলে আমরা ইনফাইনাইট সলিউশন পাবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ক্যামার্স রুল অ্যাপ্লাই করে কিভাবে এই লিনিয়ার সিস্টেমের ইকুয়েশনগুলো সলভ করতে হয় সেই জিনিসটা জানবো। তো টাটা।